আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নোত্তর অর্থাৎ এমসিকিউ। তো আজকে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সবাই আমাকে প্রথমে একটু জানিয়ে দিবা যে আমার কথাগুলো কি তোমরা শুনতে পাচ্ছ? সবাই আমার কথাগুলো কি ক্লিয়ার শুনতে পাচ্ছ সবাই? আমরা এতদিন এই প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের বেসিক, তারপরে সিকিউ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। এই ধারাবাহিকতার লক্ষ্যে ওই বিষয়গুলোর উপরে আজকে আমরা এমসিকিউ আলোচনা করব। এই এমসিকিউ গুলো যদি আমরা বুঝতে পারি, ইনশাল্লাহ এই জায়গা থেকে পরীক্ষায় যেই এমসিকিউ গুলো তোমাদের আসবে তোমরা সমাধান করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, আজকে আমরা আলোচনা করব এবং এই জায়গায় প্রথমে দেখো, ঢাকা বোর্ড, ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, যশোর, বরিশাল কোন বোর্ডে কতগুলো এমসিকিউ এই অধ্যায়গুলো থেকে আসে সেটা আমি তুলে রাখছি। মনে রাখবা, 1 এবং 2 অধ্যায় থেকে অনেকগুলো এমসিকিউ পরীক্ষায় আসে। 1 এবং 2 অধ্যায়ের এমসিকিউ গুলো বোর্ডে অনেক বেশি আসে, অনেক বেশি। তাই 1 এবং 2 অধ্যায়ের সিকিউ যেমন আসে, এমসিকিউ কিন্তু বেশি আসে। আচ্ছা, এবার আসো আমরা শুরু করে দিচ্ছি। এই এমসিকিউটা পারে না এমন কোন শিক্ষার্থী নাই মনে হয়, সবাই পারে এটা। এবং এটা কুমিল্লা বোর্ড 24-এও কিন্তু আসছে। এই যে দেখো, দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তিকাল কোনটি? আমরা সবাই জানি দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তিকাল কোনটি? 1494 খ্রিস্টাব্দ। বলো তো তোমরা কোনটা? 1494 খ্রিস্টাব্দ বলো। দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তি স্থল কোনটি আর সাল কোনটি? 1494 খ্রিস্টাব্দ। বলো 1494 খ্রিস্টাব্দ। এবার আসো, হিসাব চক্রের কোন ধাপে লেনদেন শনাক্ত করা হয়? হিসাব চক্রের কোন ধাপে লেনদেন শনাক্ত করা হয়? প্রথম ধাপে। আমরা পড়েছিলাম না? হ্যাঁ, হিসাব চক্রের কোন ধাপে লেনদেন শনাক্ত করা হয়? প্রথম ধাপে। কোন ধাপে? প্রথম ধাপে। একটু ভালো করে বোঝার চেষ্টা করো, হিসাব চক্রের কোন ধাপে লেনদেন শনাক্ত করা হয়? প্রথম ধাপটাতেই লেনদেন কি করা হয়? শনাক্ত করা হয়। তো এই জায়গায় প্রশ্নটা বলছে যে হিসাব চক্রের কোন ধাপে লেনদেনটাকে আমরা শনাক্ত করি? প্রথম ধাপে। বলো তো কোন ধাপে? প্রথম ধাপে আমরা লেনদেনটাকে কি করি? শনাক্ত করি। হিসাব বিজ্ঞান হলো কি? একটি হিসাব ব্যবস্থা, তথ্য ব্যবস্থা, নিরীক্ষা ব্যবস্থা, বিবরণী ব্যবস্থা। হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা, ইনফরমেশন সিস্টেম। তাহলে হিসাব বিজ্ঞান হলো কি? একটি তথ্য ব্যবস্থা। বলো, হিসাব বিজ্ঞান হলো কি? একটি তথ্য ব্যবস্থা। তাহলে কোনটা হবে বলো তো সবাই? এই যে 2 নম্বরটা। হিসাব বিজ্ঞান হলো কি? একটি তথ্য ব্যবস্থা। হিসাব বিজ্ঞান হলো একটি কি? তথ্য ব্যবস্থা। তাহলে হিসাব বিজ্ঞান হলো একটি কি? তথ্য ব্যবস্থা। হিসাব বিজ্ঞান হলো কি? একটি তথ্য ব্যবস্থা। এবার আসো, ক্রয় এবং বিক্রয়ের সময় পণ্যের লিখিত মূল্য থেকে বাদ দেওয়া হয় কোনটা? নগদ বার্তা, প্রাপ্ত বার্তা, প্রদত্ত বার্তা, নাকি কারবারি বার্তা? এই তিনটা তো একই জিনিস। তাহলে পণ্যের লিখিত মূল্য থেকে আমরা যেটা বাদ দেই সেটা হচ্ছে কারবারি বার্তা। কি বার্তা? কারবারি বার্তা। কারবারি বার্তার আরেকটা নাম কি? কারবারি বার্তার আরেকটা নাম হচ্ছে ব্যবসায়িক বার্তা। কি বার্তা? ব্যবসায়িক বার্তা। কারবারি বার্তার আরেকটা নাম কি? ব্যবসায়িক বার্তা। অর্থাৎ পণ্য ক্রয় এবং বিক্রয়ের লিখিত মূল্য থেকে যে মূল্যটা আমরা ছাড় দিয়ে থাকি সেটাই হচ্ছে কারবারি বার্তা। সেটাই হচ্ছে কি?
কারবারি বার্তা। বলো তো বুঝতে পারছো কিনা? এই যে দেখো, পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময় পণ্যের লিখিত মূল্য থেকে যে ছাড়টুকু আমরা দিয়ে থাকি ওইটার নামই হচ্ছে কারবারি বার্তা। ওইটার নাম কি বার্তা বলো? কারবারি বার্তা। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এবার আসো, হিসাব বিজ্ঞানকে ব্যবসার কি বলা হয়? ভাষা। এটা আমরা প্রথমেই আলোচনা করছি, প্রথম অধ্যায়ে। হিসাব বিজ্ঞানকে বলা হয় ব্যবসায়ের ভাষা। হিসাব বিজ্ঞানকে বলা হয় কি? ব্যবসায়ের ভাষা। এটা রাজশাহী বোর্ড 24-এর কোশ্চেন, দেখছো? হিসাব বিজ্ঞানকে বলা হয় কি? ব্যবসায়ের ভাষা। তার মানে আমরা এই জায়গায় একটা জিনিস স্পষ্ট বুঝতে পারতেছি যে যদি আমরা বেসিক জিনিসটাকে ভালোভাবে ক্লিয়ার করতে পারি এবং অধ্যায়ের শুরুতে যে রিডিং পড়াগুলো থাকে সেই জিনিসগুলো যদি ভালোভাবে কমপ্লিট করতে পারি তাহলে ওই অধ্যায়ের এমসিকিউ গুলো তোমার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। কেমন? আচ্ছা, তারপরে আসো, আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থল কোথায়? একটু আগে আমরা পড়েছিলাম আধুনিক হিসাব বিজ্ঞানটাই হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। আর দুতরফা দাখিলা পদ্ধতির আবিষ্কার হয়েছিল কোন দেশে বলতো? ইতালিতে। কোথায়? ইতালিতে। তাহলে এই যে দেখো, ইতালি আছে কিনা এই জায়গায়? এই যে ইতালিতে। কোথায়? ইতালিতে। তাহলে আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থল কোথায়? ইতালি। আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থল কোথায়? ইতালি। আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থল কোথায়? ইতালি। এবার আসো, হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি? এবার আসো, এই যে দেখো, হিসাব চক্রের প্রথম ধাপ হচ্ছে, প্রথম ধাপটাই হচ্ছে লেনদেন শনাক্তকরণ, তারপরের ধাপটাই হচ্ছে জাবেদাভুক্তকরণ, তারপরের ধাপটাই হচ্ছে খতিয়ানভুক্তকরণ, তাই না? হিসাব চক্রের প্রথম ধাপটাই হচ্ছে লেনদেন শনাক্ত করা। হিসাব চক্রের প্রথম ধাপটা কি বলো? লেনদেন শনাক্ত করা। মানে কোনটা লেনদেন আর কোনটা লেনদেন না এটা চিহ্নিত করা। এটা কি করা? চিহ্নিত করা, শনাক্ত করা। এটাই হচ্ছে প্রথম ধাপ। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এই জায়গায় হ্যাঁ, এটা হবে লেনদেন শনাক্তকরণ। এটা ভুল হয়েছে। হ্যাঁ, আচ্ছা, নিচের কোন হিসাব দ্বারা ব্যবসার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়? এটা তোমরা সবাই পারো, তোমরা সবাই জানো যে মালিকানা সত্ত্ব মানে হচ্ছে ওনার্স ইকুইটি, তাই না? তো এই মালিকানা সত্ত্বের উপাদান চারটা। কয়টা? চারটা। তো দুইটা জিনিস মালিকানা সত্ত্বকে কি করে? বৃদ্ধি করে। দুইটা জিনিস মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। একটা হচ্ছে মূলধন আর আরেকটা হচ্ছে আয়। আর দুইটা জিনিস মালিকানা সত্ত্বকে কি করে? হ্রাস করে। এবার যে দুইটা জিনিস মালিকানা সত্ত্বকে হ্রাস করে, একটা হচ্ছে উত্তোলন আর একটা হচ্ছে ব্যয়। তাহলে এই জায়গায় আমাকে খুঁজে বাহির করতে হবে, এই জায়গায় বলছে মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে কোনটা। আচ্ছা, বিমা প্রিমিয়াম এটা ব্যয়, তাহলে ব্যয় তো মালিকানা সত্ত্বকে হ্রাস করে দেয়, এটা আসবে না। উত্তোলন এটাও মালিকানা সত্ত্বকে হ্রাস করে দেয়, আসবে না। তারপরে আয়কর এটাও মালিকানা সত্ত্বকে হ্রাস করে দেয়, কারণ আয়কর এটাও একটা উত্তোলন। তাহলে উত্তোলনের সুদ কি? উত্তোলনের সুদ হচ্ছে আমাদের জন্য আয়। অর্থাৎ যদি কোনো অংশীদার প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ উত্তোলন করে তাহলে ওই উত্তোলিত অর্থের উপরে প্রতিষ্ঠানকে সুদ দিতে হবে। তাহলে এই সুদটা প্রতিষ্ঠান পাচ্ছে, তার মানে এটা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। কি করে? বৃদ্ধি করে। তাহলে উত্তোলনের সুদ এটা আয়, উত্তোলনের সুদ এটা কি? আয়। তাহলে আমরা বলতেই পারি এই জিনিসটা হবে সঠিক উত্তর। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এবার আসো, হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কোনটা? হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি দুতরফা দাখিলা পদ্ধতি। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। ভালো করে বুঝো, হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? দুতরফা দাখিলা পদ্ধতি। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। এবার আসো, হিসাবের মূল ভিত্তি কোনটা? হিসাবের মূল ভিত্তি হচ্ছে লেনদেন। হিসাবের মূল ভিত্তি হচ্ছে লেনদেন। এই যে লেনদেন। তো এই জায়গায় কিন্তু হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কোনটি চাইছে? আমরা সবাই জানি হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। যেহেতু অপশনে দুতরফা দাখিলা পদ্ধতি নাই তাহলে আমরা সঠিক উত্তর ধরে নিব লেনদেন। যেহেতু অপশনে দুতরফা দাখিলা পদ্ধতি নাই তাহলে আমরা ধরে নিব কোনটা? লেনদেন। যদি দুতরফা দাখিলা পদ্ধতি থাকতো তাহলে সেটাকেই কিন্তু আমরা ধরে নিতাম সঠিক। যেহেতু নাই তাই আমরা কোনটাকে ধরে নিব? লেনদেন যেটা আছে সেটাকে আমরা ধরে নিব। বলো তো বুঝতে পারছো কিনা? এবার আসো, সম্পত্তি, দায় ও মূলধনের মধ্যে সম্পর্ক প্রকাশ করে কোনটা? এই যে এ সমান সমান
এল প্লাস ও ই। এই যে এটাই কিন্তু সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের মধ্যে সম্পর্ক প্রকাশ করে। আর এই জিনিসটাকে বলা হয় হিসাব সমীকরণ। কি সমীকরণ? হিসাব সমীকরণ। এই জিনিসটাকে আমরা কি বলি? হিসাব সমীকরণ বলি, মেইন ইকুয়েশন বলি। এটা হচ্ছে মেইন ইকুয়েশন, এটা হচ্ছে কি? হিসাব সমীকরণ। এতে সম্পদ, এলতে দায়, ও ই মানে ওনার্স ইকুইটি, মালিকানা সত্ত্ব। এবার আসো, মালিকানা সত্ত্বের হ্রাসের কারণ কোনটা? মালিকানা সত্ত্ব হ্রাসের কারণ হচ্ছে উত্তোলন ও খরচ বেড়ে যাওয়া। উত্তোলন ও খরচ বেড়ে যাওয়া, এই দুইটা জিনিস মালিকানা সত্ত্বকে হ্রাস করে দেয়। এই দুইটা জিনিস মালিকানা সত্ত্বকে কি করে দেয় বলো? হ্রাস করে দেয়। এই দুইটা জিনিস মালিকানা সত্ত্বকে কি করে দেয়? হ্রাস করে দেয়। দেখো এই জায়গায় বলছে মালিকানা সত্ত্ব হ্রাসের কারণ হচ্ছে উত্তোলন ও খরচ বেড়ে যাওয়া। মালিকানা সত্ত্ব হ্রাসের কারণ হচ্ছে উত্তোলন ও খরচ বেড়ে যাওয়া। উত্তোলন ও খরচ বেড়ে যাওয়া। উত্তোলন ও খরচ বেড়ে যাওয়া। বলো তো বুঝতে পারছো কিনা? সবাই একটু দ্রুত কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন, বুঝতে পারছেন এটা? উত্তোলন ও খরচ বেড়ে যাওয়া। উত্তোলন ও খরচ বেড়ে যাওয়া। বলেন, সবাই বলেন, বুঝতে পারছেন? মালিকানা সত্ত্বের হ্রাসের কারণ হচ্ছে উত্তোলন ও খরচ বেড়ে যাওয়া। এবার আসেন, হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে? ওই যে আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করছিলাম, হিসাব তথ্যের ব্যবহারকারী দুই ধরনের, অভ্যন্তরীণ ব্যবহারকারী, বাহ্যিক ব্যবহারকারী। যে সকল ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানের নীতি নির্ধারণের সময় প্রত্যক্ষ ভূমিকা পালন করবে তারাই হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। কারা? সরকার। নাকি সরকার কি নীতি নির্ধারণে তোমার ভূমিকা পালন করে? না। তারপরে আসো শেয়ার হোল্ডার, পাওনাদার, আয়কর কর্তৃপক্ষ। তো এই জায়গায় বলছে অভ্যন্তরীণ ব্যবহারকারী কে? সরকার তো অভ্যন্তরীণ ব্যবহারকারী না, সরকার হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। পাওনাদার, সেও বাহ্যিক ব্যবহারকারী। আয়কর কর্তৃপক্ষ, সেও বাহ্যিক ব্যবহারকারী। এবং শেয়ার হোল্ডার, সেও কিন্তু বাহ্যিক ব্যবহারকারী। কিন্তু যেহেতু এই জায়গায় অপশনে কোনোটাই নাই, আমরা কিন্তু একটা জিনিস জানি যে এই জায়গায় শেয়ার হোল্ডার বলতে কাদেরকে বোঝাচ্ছে? মালিকদেরকে বোঝাচ্ছে। তবে শুধু শেয়ার হোল্ডার থাকলে এটাকে কিন্তু বাহ্যিক ব্যবহারকারী ধরে নিতে হয়। তো এই জায়গায় অভ্যন্তরীণ ব্যবহারকারী বলতে সিঙ্গেল কোনো অপশন না থাকার কারণে আমরা এই শেয়ার হোল্ডারকে আমরা এই জায়গায় ধরে নিতে পারি। হ্যাঁ, আমরা এই জায়গায় শেয়ার হোল্ডারকে ধরে নিতে পারি। কোন অর্থে? শেয়ার হোল্ডার হচ্ছে মালিক, শেয়ার হোল্ডার হচ্ছে কি? মালিক। তবে সকল শেয়ার হোল্ডাররা কিন্তু ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করবে না। কেন? কারণ একটা যৌথ মূলধনী কোম্পানিতে যতগুলো শেয়ার থাকবে ততগুলো মালিক থাকবে, তাহলে ততজনে কি ব্যবসা পরিচালনা করবে? না। তাদের মধ্য থেকে ভোটের মাধ্যমে একটা পরিচালনা পর্ষদ তৈরি করা হবে, তখন ওই পরিচালনা পর্ষদের সদস্যরা ব্যবসাটা পরিচালনা করবে। তো এই অর্থে বাকি তিনটা তো কোনোভাবেই হবে না, তাই ওই তিনটা বাদ। তাই আমরা এইটাকে ধরে নিতে পারি। কেমন? এটাকে আমরা ধরে নিতে পারি। হ্যাঁ, এটাকে আমরা ধরে নিতে পারি। কথা কি বুঝতে পারছো? এবার আসো, শেয়ার হোল্ডারও আছে, মালিকও আছে। তখন শেয়ার হোল্ডারকে আমরা নিতে পারতাম না। আমরা কাকে নিতে পারবো? মালিককে নিতে পারবো। যদি ব্যবস্থাপক থাকে, শেয়ার হোল্ডার থাকে, তখন শেয়ার হোল্ডার আমরা নিতে পারবো না। কাকে নিব? ব্যবস্থাপককে নিব। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো কেন আমি শেয়ার হোল্ডারকে নিলাম। বলো বুঝতে পারছো কিনা? এবার আসো, কোনটি ব্যবসার অনগদ লেনদেন? অনগদ লেনদেন কি? নগদান বই করার সময় বারবার বলছি, যেই লেনদেনের ফলে প্রতিষ্ঠানের নগদ অর্থ বৃদ্ধিও পাবে না, হ্রাসও পাবে না, কোনোদিনও না। যেই লেনদেনের মাধ্যমে প্রতিষ্ঠানের নগদ অর্থ বাড়বেও না, কমবেও না, ওই লেনদেনগুলোকে বলা হয় অনগদ লেনদেন। তো এই জায়গায় প্রথমে আছে অবচয়, আর কোথাও তাকানোর দরকার নাই। হ্যাঁ, আর কোথাও তাকানোর দরকার নেই। এই যে দেখো, অবচয়। একটা সম্পদ যখন আমরা ব্যবহার করব তখন ওই সম্পদের কিন্তু একটা ক্ষয় হয়, তাই না? ওই ক্ষয়টাকে আমরা অবচয় বলি। তো এই অবচয়ের ফলে প্রতিষ্ঠানের নগদ যে টাকাটা আছে, এই নগদ টাকা কোনোদিনও কমেও না, বাড়ার তো প্রশ্নই ওঠে না। তার মানে যেহেতু বাড়েও না, কমেও না, তাই অবচয়কে আমরা সবসময় কি লেনদেন ধরবো? অনগদ লেনদেন ধরবো। অবচয় হচ্ছে একটা অনগদ লেনদেন। বলো, অবচয় একটা কি?
অনগদ লেনদেন। অবচয় একটা কি বলো? অনগদ লেনদেন। বিজ্ঞাপন এটা নগদ লেনদেন, কমিশন এটা নগদ লেনদেন, ভাড়া এটা নগদ লেনদেন। তাহলে অবচয় এটাই হচ্ছে একমাত্র কি লেনদেন? অনগদ লেনদেন। এবার দেখো মনে পড়ে কি, হ্যাঁ মনে পড়ে কি আমি যে লিখে দিয়েছিলাম তোমাদেরকে, যে সকল লেনদেন হিসাব সমীকরণের হ্যাঁ মালিকানা সত্ত্বের গড়ে মানে ই কে একবার বৃদ্ধি করে একবার হ্রাস করে 5টা লেনদেন আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম ক্লাসে। ওই 5টা লেনদেনের মধ্যে দেখো এই জায়গায় একটা চলে আসছে, সেটা কি? আগুনে বিনষ্ট পণ্য। এটা হিসাব সমীকরণকে কিভাবে প্রভাবিত করে? এই যে দেখো, এই যে আগুনে বিনষ্ট পণ্যটা এই হিসাব সমীকরণকে কিভাবে প্রভাবিত করবে, মানে কোন উপাদানগুলোকে প্রভাবিত করবে। প্রথমে আসো, আগুনে বিনষ্ট পণ্য এটাকে তুমি সাজাও। বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। এবার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে, পণ্যের পরিমাণ কমে গেছে, তাহলে আমরা লিখব ক্রয় হিসাব ক্রেডিট। এই যে দেখো আগুনে বিনষ্ট পণ্য হিসাব সমীকরণে এর প্রভাবটা কি ভালো করে বোঝার চেষ্টা করি আমরা। এই যে আগুনে বিনষ্ট পণ্য, আগুনে বিনষ্ট পণ্য কিসে? আগুনে পণ্য বিনষ্ট হয়ে গেছে, তাই না? আগুনে বিনষ্ট পণ্য, তাহলে আমরা সাজাবো বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এই যে বিবিধ ক্ষতি এটা হচ্ছে আমাদের জন্য ব্যয়, তাহলে ব্যয় হইলে মালিকানা সত্ত্ব বাড়বে না কমবে? অবশ্যই কমবে। আর এই জায়গায় পণ্যের পরিমাণ হ্রাস পাইছে, অর্থাৎ ক্রয় হ্রাস পাইছে। একটা কথা সবসময় মনে রাখতে হবে, ক্রয় হ্রাস পাইলে এটা আয় হয়, তাহলে আয় হইলে মালিকানা সত্ত্ব বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। তাহলে আগুনে বিনষ্ট পণ্য এই লেনদেনটা মালিকানা সত্ত্বের গড়েই বসবে। একবার মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করবে, আরেকবার মালিকানা সত্ত্বকে হ্রাস করবে। একবার মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করবে, আরেকবার মালিকানা সত্ত্বকে হ্রাস করবে। বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? এবার আসেন, সম্পদ দায় ও মূলধনের মধ্যে সম্পর্ক প্রকাশ করে হিসাব সমীকরণ। একটু আগেই কিন্তু আমি এটা আলোচনা করছি। সম্পত্তি দায় এবং মূলধনের মধ্যে সম্পর্ক প্রকাশ করে হিসাব সমীকরণ। সম্পত্তি দায় এবং মূলধনের মধ্যে সম্পর্ক প্রকাশ করে হিসাব সমীকরণ। এবার আসো, দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি কোনটা? দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি হচ্ছে দাতা গ্রহিতা দুইটা পক্ষ থাকবে, এই দুইটা পক্ষকে বলা হয় দ্বৈত সত্তা। দ্বৈত মানে দুই, সত্তা মানে ব্যক্তি, অর্থাৎ লেনদেন করতে গেলে কমসে কম দুইটা ব্যক্তি কিন্তু লাগবে, একজন নিবে আরেকজন দিবে, গিভ এন্ড টেক, দেওয়া নেওয়া, তাই না? দুইটা পক্ষ ছাড়া কিন্তু লেনদেন করা সম্ভব নয়। এটা দুতরফা দাখিলা পদ্ধতির একটা বৈশিষ্ট্য। গ্রহিতার হিসাব ডেবিট, দাতা হিসাব ক্রেডিট। সঠিক, সর্বদা ডেবিট অঙ্ক এবং ক্রেডিট অঙ্ক সমান হবে, অর্থাৎ ডেবিট টাকা ক্রেডিট টাকা দুইটাই কিন্তু কি হবে? সমান হবে। তাহলে এই জায়গায় যে 3টা অপশন আছে, এই 3টা অপশনে আমাদের কাছে কি মনে হয়? সঠিক মনে হয় না বলো? তাহলে এই জায়গায় আমরা 3টা কি করতে পারি? টিক দিতে পারি। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি কি? দাতা গ্রহিতা দুইটা পক্ষ থাকে, গ্রহিতার হিসাব ডেবিট, দাতার হিসাব ক্রেডিট। ডেবিট অঙ্ক সর্বদা ক্রেডিট অঙ্কের কি হবে? সমান হবে। এবার আসো, হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কে? আচ্ছা, একটু আগে আমরা অভ্যন্তরীণ ব্যবহারকারী নিয়ে আলোচনা করেছিলাম, এখন আসো বাহ্যিক ব্যবহারকারী নিয়ে একটু কথা বলতে হয়। বাহ্যিক ব্যবহারকারী কোনটা? মনে রাখতে হবে একটা কথা, যে যারা প্রতিষ্ঠানের নীতি নির্ধারণে প্রত্যক্ষ ভূমিকা পালন করে না, পরোক্ষ ভূমিকা পালন করে, তাদেরকে বাহ্যিক ব্যবহারকারী বলে। যেমন পাওনাদার, সে বাহ্যিক ব্যবহারকারী। সরকার সাহেব, সেও কিন্তু বাহ্যিক ব্যবহারকারী। ব্যবস্থাপক, সে হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। তাহলে এই জায়গায় সঠিক কোনটা তোমরা বলে ফেলো দ্রুত। এই জায়গায় সঠিক কোনটা বলো তো? বলো সঠিক কোনটা বলো। এই জায়গায় সঠিক কোনটা বলো? এই জায়গায় সঠিক কোনটা বলো? হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কারা? পাওনাদার এবং সরকার। হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কারা? পাওনাদার এবং সরকার। এবার বলছে অদৃশ্যমান লেনদেন কোনটা? বাহির করো।
বলো তো অদৃশ্যমান লেনদেন কোনটা এই জায়গায়? তোমরা বলো অদৃশ্যমান লেনদেন কোনটা? তারা বলছে অদৃশ্যমান লেনদেন কোনটা, এটা বাইর করতে। বলো, এটা আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম, দেখি তো তোমরা পারো কিনা। বলো অদৃশ্যমান লেনদেন কোনটা? অদৃশ্যমান, এই যে দেখো অদৃশ্যমান লেনদেন কোনটা? আসবাবপত্র ক্রয়, এটা তো দৃশ্যমান। ইজারা সম্পত্তির অবলোপন, সুনামের অবলোপন, এই দুইটা। ইজারা সম্পত্তির অবলোপন, সুনামের অবলোপন, এই অবলোপন বিষয়টা অনেকে বুঝতে পারতেছো না, তাই না? এই যে দেখো আমি একটু আলোচনা করি। মনে করো ইজারা সম্পদ, ইজারা মানে হচ্ছে আমি একটা সম্পদ নিলামে ডেকে নিছি। ওকে, ধরে নাও আমি একটা সম্পদ 5 বছরের জন্য 1 লক্ষ টাকা দিয়ে নিলামে ডেকে নিছি, অর্থাৎ 5 বছর এই সম্পদটা আমি ব্যবহার করব। ইজারা মানে লিজ নেওয়া, লিজ, লিজ তোমরা বলছো ফিনান্সে আছে লিজ, লিজ, তাই না? তার মানে আমি একটা সম্পদ 5 বছরের জন্য লিজ নিছি 1 লক্ষ টাকা দিয়ে। তো আমরা অঙ্ক করি কয় বছর? 1 বছরের। তো আমি যদি 1 বছর ব্যবহার করে ফেলি তখন কিন্তু আমি বলতে পারবো না যে এই সম্পদটা আমার কাছে আর 5 বছর আছে, তখন আমার কাছে থাকবে আর কয় বছর? 4 বছর। ওই যে আমি 1 বছর ব্যবহার করছি, ব্যবহার করার কারণে এই যে তার মূল্যটা কমলো, এটাকে বলা হয় অবলোপন। ওই যে ইজারা সম্পত্তির ব্যবহৃত যে অংশটা সেটাকে বলা হয় অবলোপন। তার মানে এই যে ইজারা সম্পত্তির অবলোপন, সুনামের অবলোপন, এই জিনিসগুলো। এবার আসো হিসাব সমীকরণ কোনটা? এই জায়গায় বলছি হিসাব সমীকরণ কোনটা? আমরা জানি হিসাব সমীকরণ হচ্ছে এ সমান সমান এল প্লাস এই ওই। এবার আমরা এই ওই কে কিন্তু আমরা ভাঙি, ভাঙার পর আমরা একটা বর্ধিত রূপ কিন্তু তৈরি করি, তাই না? এই যে দেখো বর্ধিত রূপটা হচ্ছে এটা, এ সমান সমান এল প্লাস সি প্লাস আই মাইনাস ডি মাইনাস ই এক্স, অথবা শুধু ই, যে যেটা লেখে। তার মানে এই যে দেখো এই যে সি প্লাস আই, এই দুইটার আগে প্লাস হবে কারণ এই দুইটা জিনিস মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, এই দুইটার আগে মাইনাস হবে কারণ এই দুইটা জিনিস মালিকানা সত্ত্বকে হ্রাস করে। তাহলে অবশ্যই 2 আর 3, অবশ্যই 2 আর 3 হবে, অবশ্যই 2 আর 3 হবে। বলো তো বুঝতে পারছো কিনা? অবশ্যই 2 আর 3 হবে। এবার আসো পাওনাদারকে পরিশোধ করলে হিসাব সমীকরণের উপরে কি প্রভাব ফেলবে? আমরা পাওনাদারকে পরিশোধ করছি, দেখো আমরা পাওনাদারকে পরিশোধ করছি, তাহলে আমরা এটা সাজাবো কিভাবে? এই যে দেখো কাকে পরিশোধ করছি? আমরা পাওনাদারকে পরিশোধ করছি। তাহলে আমরা লিখতে পারি পাওনাদার ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট। এবার পাওনাদারকে দিতে যে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, তাহলে আমরা লিখতে পারি নগদান হিসাব ক্রেডিট। এবার এই যে পাওনাদার, এটা আমার জন্য দায়, তার মানে এল কমে গেছে, নগদ টাকা এটা আমার জন্য সম্পদ, তার মানে এটাও কমে গেছে, তার মানে সম্পদ হ্রাস এবং দায় হ্রাস, সম্পদ হ্রাস এবং দায় হ্রাস, সম্পদ হ্রাস এবং দায় হ্রাস। বলতো সম্পদ হ্রাস এবং দায় হ্রাস, দেখো বুঝতে পারছি কিনা? সম্পদ হ্রাস এবং দায় কিন্তু হ্রাস পাইছে। লেনদেন সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক? সম্ভাব্য ঘটনা, না ঐতিহাসিক ঘটনা, নির্ভরশীলতা, নাকি শর্তাধীন ঘটনা? অবশ্যই লেনদেন হচ্ছে একটা ঐতিহাসিক ঘটনা। লেনদেন ঐতিহাসিক ঘটনা হইতে পারে, কিন্তু লেনদেন সম্ভাব্য কোনো ঘটনা লেনদেন না, নির্ভরশীল কোনো ঘটনা লেনদেন না, শর্তাধীন কোনো ঘটনা কি নয়, লেনদেন নয়। তাহলে লেনদেন সম্পর্কে নিচের এই বাক্যটা সঠিক, ঐতিহাসিক ঘটনা। এবার আসো হিসাব চক্রের কোন ধাপটি ঐচ্ছিক কার্যপত্র? হিসাব চক্রের কোন ধাপটি ঐচ্ছিক কার্যপত্র? এবার আসো নগদ বার্তা প্রদান করলে হিসাব সমীকরণে কি প্রভাব ফেলবে? এটা তুমি কিভাবে বাহির করবা? প্রথম কথা হচ্ছে এটা বাহির করার জন্য প্রয়োজন হচ্ছে এই যে নগদ বার্তা, হ্যাঁ
নগদ বাট্টা প্রদান করছি, তার মানে আমি বাট্টা প্রদান করছি। বাট্টা প্রদান যেই কথা, প্রদত্ত বাট্টা একই কথা। এখন এই প্রদত্ত বাট্টার জাবেদাটা কি হবে? এই যে দেখো, প্রদত্ত বাট্টা এটা আমাদের জন্য ব্যয়, তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত বাট্টা ডেবিট। এবার আমরা কাদেরকে ছাড় দেই? দেনাদারকে ছাড় দিই। দেনাদারের পরিমাণ কিন্তু কমে যায়, তাহলে দেনাদার ক্রেডিট। এবার বুঝো, প্রদত্ত বাট্টা এটা আমাদের জন্য একটা ব্যয়। ব্যয় হইলে মালিকানা সত্ত্ব বাড়বে না কমবে? অবশ্যই কমবে। দেনাদার এটা আমার সম্পদ, বাড়ছে না কমছে? অবশ্যই কমছে। তাহলে আমরা বলতেই পারি সম্পদ এবং সম্পদ অর্থাৎ সম্পদ হ্রাস পাইছে, আর ব্যয় মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে। তার মানে এই যে দেখো, আমাদের সম্পদও হ্রাস পাইছে এবং মালিকানা সত্ত্বও কিন্তু হ্রাস পাইছে। এই জায়গায় অপশনটা দেওয়া নাই, দেখো এই জায়গায় যেই অপশনগুলো আছে এই অপশনগুলোর ভিতরে এটা কিন্তু নাই। তাহলে আমরা এই জায়গায় হয়তো বা কোনো টাইপিং মিস্টেক হয়েছে, তাহলে এটা এরকম হইতে পারে সম্পদ ও ব্যয় হ্রাস, এটা হইতে পারে সম্পদ ও ব্যয় হ্রাস, অর্থাৎ এই জায়গায় সম্পদ ছিল হয়তোবা যে টাইপ করছে সে তোলে নাই, তার মানে সম্পদ ও ব্যয় হ্রাস, এটা হবে সম্পদ ও ব্যয় হ্রাস। বুঝতে পারছো কিনা? দেখো এই যে সম্পদ হ্রাস পাইছে এবং মালিকানা সত্ত্বেও কিন্তু হ্রাস পাইছে, মানে ব্যয় হ্রাস পাইছে। ব্যয় হ্রাস পাওয়া মানেই হচ্ছে মালিকানা সত্ত্ব হ্রাস পাওয়া, ব্যয় হ্রাস পাওয়া মানেই হচ্ছে মালিকানা সত্ত্ব হ্রাস পাওয়া। ওই যে সম্পদ ও মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে, ক্লাসটা এই জায়গায় তোলা আছে। দেখো সম্পদ এবং মালিকানা সত্ত্ব কি পাইছে? হ্রাস পাইছে। সম্পদ এবং মালিকানা সত্ত্ব কি পাইছে? হ্রাস পাইছে। বলো তো বুঝতে পারছো কিনা? এবার দেখো লেনদেনের কাঠামোগত পরিবর্তন হবে কোনটা? দেখো আমরা কিন্তু বলেছিলাম প্রতিটা লেনদেন হিসাব সমীকরণকে দুই ভাবে প্রভাবিত করে। দেখো মনে পড়ে কিনা? প্রত্যেকটা লেনদেন হিসাব সমীকরণকে দুই ভাবে প্রভাবিত করে। একটা হচ্ছে নিট পরিবর্তন, আরেকটা হচ্ছে কাঠামোগত পরিবর্তন। একটা হচ্ছে নিট পরিবর্তন, আরেকটা হচ্ছে কি গুণগত পরিবর্তন বা কাঠামোগত পরিবর্তন। তাহলে কাঠামোগত পরিবর্তন কোনটা? কাঠামোগত পরিবর্তন হচ্ছে যে লেনদেনটা আমাদের এই হিসাব সমীকরণের যে কোনো একটা পাশকে প্রভাবিত করবে, যে কোনো এক পাশকে প্রভাবিত করবে, যে কোনো এক পাশকে প্রভাবিত করবে, এক পাশ, যে কোনো একটা পাশকে সে প্রভাবিত করবে, হয় বাম পাশকে না হয় ডান পাশকে। তাহলে পণ্যদ্রব্য ক্রয় করা হলো, এটা হবে না। কেন হবে না? এই যে দেখো, তুমি এটাকে সাজাও, পণ্যদ্রব্য ক্রয় করছো, তাহলে ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। ওকে, তাহলে ক্রয় করলে কি হয়? ব্যয়। ব্যয় হইলে মালিকানা সত্ত্ব কমবে। এবার নগদ টাকা চলে গেছে, সম্পদ কমছে, তার মানে এই লেনদেনটা সমীকরণের দুই পাশকে প্রভাবিত করছে। এই যে দেখছো, তার মানে এটা হবে না, এটা নিট পরিবর্তন, এটা বাদ। আচ্ছা, জমি ক্রয় করা হলো, এটা দেখতে পারো জমি ক্রয়। এই যে জমি ক্রয় করছো, তাহলে এটাকে তুমি ক্রয় নামে লিখতে পারবে না, জমি নামে লিখতে হবে। জমি লিখলাম জমি হিসাব ডেবিট, আর এটা ক্রয় করতে নগদ টাকা চলে গেছে, তাহলে লিখলাম নগদান হিসাব ক্রেডিট। জমি সম্পদ বৃদ্ধি পাইছে, নগদ এটাও সম্পদ কমে গেছে, তার মানে এটা সমীকরণের শুধু একটা পাশকেই একবার বৃদ্ধি করছে আরেকবার হ্রাস করছে, তার মানে এই জায়গায় জমি ক্রয় করা হলো, এটা সঠিক, একটা পাইলাম। 2 নম্বর, এরপরে অটোমেটিক আমরা বুঝতেই পারতেছি যেহেতু 1 নম্বর হবে না, 2 আর 3 হবে, কারণ এই জায়গায় সিঙ্গেল উত্তরের কোনো অপশন নাই। এবার বলছে যন্ত্রপাতি বিক্রয় করা হলো, তাহলে এই যে যন্ত্রপাতি বিক্রি করে আমি নগদ টাকা পাইছি, তাহলে আমি লিখব নগদান হিসাব ডেবিট। এবার আমরা যন্ত্রপাতি বিক্রয় করছি, যন্ত্রপাতির পরিমাণ কমে গেছে, তাহলে আমরা লিখব যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। তাহলে দেখো নগদ সম্পদ বৃদ্ধি পাইছে, যন্ত্রপাতি এটাও সম্পদ কমে গেছে, তার মানে 2 আর 3 সঠিক। অর্থাৎ কাঠামোগত পরিবর্তন কোনটা? কাঠামোগত পরিবর্তন কোনটা? ক্রয় ফেরতের জাবেদা একটু বলবেন। কাঠামোগত পরিবর্তন, কাঠামোগত পরিবর্তন কোনটা? কাঠামোগত পরিবর্তন হচ্ছে যেই লেনদেনটা হিসাব সমীকরণের এক পাশকে পরিবর্তন করবে, এটাকে বলে কাঠামোগত পরিবর্তন বা গুণগত পরিবর্তন। আর নিট পরিবর্তন যেটা, এটা হচ্ছে পরিমাণগত পরিবর্তন। খালেদ, নিট পরিবর্তন যেটা, এটাই পরিমাণগত পরিবর্তন। কেমন? আশা করি বুঝতে পারছো। আরেক ভাই প্রশ্ন করছেন যে ক্রয় ফেরতের জাবেদাটা যদি একটু বলতেন। আচ্ছা, ক্রয় ফেরতের জাবেদা আমরা কাদেরকে ফেরত দেই? পাওনাদারকে ফেরত দিই। তাহলে আমরা এই জায়গায় লিখব
পাওনাদার হিসাব ডেবিট। এই যে আমি ক্রয় ফেরতের জাবেদাটা লিখে দিচ্ছি। এবার আমরা ক্রয় করে ফেরত দিয়েছি, তাহলে ক্রয় ফেরত কথাটা কিন্তু কোথায় বসবে? ক্রেডিট পাশে। তাহলে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এই যে দেখেন ক্রয় ফেরতের জাবেদাটা কি? ক্রয় ফেরতের জাবেদা হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। যে ভাই প্রশ্ন করছেন আপনি কি বুঝতে পারছেন একটু জানাবেন প্লিজ। এবার অধ্যায় 2 এর এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। হিসাবের পাকা বই কোনটি? হিসাবের পাকা বই হচ্ছে খতিয়ান। খতিয়ানকে হিসাবের পাকা বই, রাজা বই, স্থায়ী বই বলা হয়। খতিয়ানকে হিসাবের পাকা বই, রাজা বই, স্থায়ী বই বলা হয়। খতিয়ানকে হিসাবের কি বলা হয়? পাকা বই, স্থায়ী বই, রাজা বই বলা হয়। আচ্ছা এবার দেখেন একটা ম্যাথ আমরা একটু সমাধান করি। একটি দ্রব্যের তালিকা মূল্য 30,000 টাকা, কারবারি বাট্টা 10%, নগদ বাট্টা 5%। তাহলে নগদ বাট্টার পরিমাণ কত টাকা? ওকে ফাইন। প্রথমে আমরা তালিকা মূল্য থেকে আমরা কারবারি বাট্টাটা বাদ দিব। তাহলে 30,000 টাকার উপরে যদি আমরা 10% ধরি তাহলে আমাদের কারবারি বাট্টা আসবে কত? দেখো 30,000 টাকার উপরে 10% ধরলে আসবে 3,000 টাকা। তাহলে 3,000 টাকা বাদ দিলে থাকবে কত? 27,000 টাকা। এবার এই 27,000 টাকার উপরে আমি ধরবো কয় পার্সেন্ট? 5%। তাহলে 5% ধরলে যেই টাকাটা আসবে 1350 টাকা। এই 1350 টাকা হচ্ছে আমার জন্য নগদ বাট্টা। আর এই নগদ বাট্টাটাই কিন্তু আমরা লিপিবদ্ধ করব। 1350 টাকা যেটা নগদ বাট্টা এটাই কিন্তু লিপিবদ্ধ হবে। আর এই যে 3,000 টাকা যে কারবারি বাট্টা এটা কিন্তু লিপিবদ্ধ হবে না, কারণ কারবারি বাট্টা কোনো কি নয়? লেনদেন নয়। কারবারি বাট্টা কি নয়? কোনো লেনদেন নয়। বলো তো বুঝতে পারছো কিনা? এটা বুঝতে পারছো কিনা বলো। একটি দ্রব্যের তালিকা মূল্য 30,000 টাকা, কারবারি বাট্টা 10%, নগদ বাট্টা 5% অনুমোদন করা হলে নগদ বাট্টার পরিমাণ কত? বলো বুঝতে পারছো কিনা? সবাই একটু দ্রুত কমেন্ট করবো, আমি তোমাদের কমেন্ট দেখতে চাই। বলো বুঝতে পারছো কিনা? এটা বুঝতে পারছো কিনা? যদি কারো কোনো প্রশ্ন থাকে এখনই করে ফেলো। যদি কারো কোনো প্রশ্ন থাকে এখনই করে ফেলতে পারো। যদি তোমাদের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে এখনই করতে পারো। এবার আসো, এই ভুলটা আমরা অনেকেই পরীক্ষার হলে করে বসি আবেগের ঠেলায়। কারণ পরীক্ষার হলে কিন্তু আমাদের বিবেকের চেয়ে আবেগটা একটু বেশি চলে। কারণ আমরা পরীক্ষায় বিবেক দিয়ে চিন্তা ভাবনা করার আমাদের কোনো দরকার হয় না। কারণ আমরা প্রশ্নটা পাওয়ার পর আমাদের আবেগটা এত বেশি কাজ করে যে সহজ কোশ্চেনটা আমরা ভুল করে দিয়ে আসি। মনে রাখবা পরীক্ষার হলে সহজ কোনো কোশ্চেনের উত্তর দেয় না সাধারণত। এমসিকিউতে তোমার কাছে যদি মনে হয় এটা সবচেয়ে সহজ, দেখবে এটাতে তুমি ভুলটা করছো। ওই যে আবেগ দিয়ে চিন্তা করছো, বিবেক দিয়ে চিন্তা তুমি করো নাই। কিভাবে? এই যে দেখো, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলে কোন হিসাবটি ডেবিট করা হবে? বিক্রয়ের উদ্দেশ্যে আমরা আসবাবপত্র ক্রয় করছি, আমরা সবাই আসবাবপত্রকে টিক দিয়ে আসি, আসবাবপত্রকে ডেবিট করবো, আসবাবপত্রকে ডেবিট করবো। একবারও কি চিন্তা করছি এই আসবাবপত্রটা ক্রয় করা হয়েছে কিসের জন্য? বিক্রয়ের উদ্দেশ্যে। অর্থাৎ পুনরায় কোনো কিছু বিক্রি করার উদ্দেশ্যে যদি আমি ক্রয় করি এটা আমার জন্য সম্পদ হইতে পারে না, এটা আমার জন্য পণ্য। আর অবশ্যই এটাকে আমি কি নামে লিখবো? ক্রয় নামে লিখবো। তাহলে অবশ্যই আমাকে ক্রয় নামে ডেবিট করতে হবে। তাহলে এটার জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা আসবাবপত্র ডেবিট হবে না, আসবাবপত্র ডেবিট হবে না, কোনোভাবেই হবে না, কোনোভাবেই হবে না, কোনোভাবেই কিন্তু হবে না। বলো তো বুঝতে পারছো কিনা? তাহলে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলে কোন হিসাবটি ডেবিট হবে? ক্রয় হিসাবটি ডেবিট হবে। এবার দেখো, এবার আমরা শর্ত নিয়ে একটু আলোচনা করি। এবার বলছে জুন 13 তারিখে ধারে বিক্রয় 7,500 টাকা, শর্ত 2/10 N 30। এটা দেখো 2/10 মানে কি আর N মানে কি? N মানে নিট 30। এই 30 মানে হচ্ছে একটা দিন, আর এই জায়গায় যে 10 দেখতে পাচ্ছ এটাও একটা দিন, মানে এই দুইটা দ্বারা দিন বুঝায়।
আচ্ছা, 15 তারিখে খরিদ্দার 500 টাকার পণ্য ফেরত পাঠায়, জুন 23 তারিখে পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে কত টাকা আদায় হবে? অর্থাৎ আমি বিক্রি করছি 7,500 টাকা। এবার আমি যার কাছে বিক্রি করছি ওই জায়গা থেকে সে আমাকে ফেরত পাঠাই দিছে 500 টাকা, তাহলে সেটা বাদ দাও। বাদ দেওয়ার পর থাকে কত? 7,000 টাকা। এই 7,000 টাকা সে আমাকে 30 দিনের মধ্যে দিতে বাধ্য থাকবে, অর্থাৎ সে আমাকে 30 দিনের মধ্যে এই টাকাটা পরিশোধ করবে। কি করবে? পরিশোধ করবে। ওকে, ফাইন। এবার আমি তারে বললাম যদি তুমি 10 দিনের ভিতরে পরিশোধ করতে পারো, যদি তুমি 10 দিনের ভিতরে পরিশোধ করতে পারো, তাহলে উপরে যে 2 আছে এই 2 মানে হচ্ছে নগদ বাট্টা, এই 2 মানে হচ্ছে একটা বাট্টা, এই যে এই 2 মানে হচ্ছে কি একটা নগদ বাট্টা, তার মানে তুমি আমার কাছ থেকে আরো 2% বাট্টা পাবা। দেখো ভালো করে বুঝো, এই 30 মানে হচ্ছে আমি যে তার কাছে পণ্যটা বিক্রি করছি ওই টাকাটা সে আমাকে 30 দিনের ভিতরে দিতে বাধ্য থাকবে। এবার সে যদি আমাকে 10 দিনের ভিতরে দিতে পারে তাহলে আমি তাকে আরেকটা অফার দিছি, তাকে আমি আরো কয় পার্সেন্ট ছাড় দিব? 2%। এবার দেখো আমি বিক্রি করছিলাম জুন মাসের 13 তারিখে আর টাকাটা আমি আদায় করছি জুন মাসের 23 তারিখে। এখন প্রশ্ন হচ্ছে আমি কি 2% ছাড় তাকে দিব নাকি দিব না? আমি এই 2% ছাড় কখন দিব? যদি 10 দিনের মধ্যে লেনদেনটা সংগঠিত হয়। তাহলে দেখো তো, যেই তারিখে তুমি পণ্যটা বিক্রি করছো বা ক্রয় করছো ওই তারিখটা বাদ দিয়া গণবা, তার মানে 13 তারিখ এটা বাদ। তুমি গণবা কত তারিখ থেকে? 14 তারিখ থেকে। তাহলে এই যে গণ 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, এই যে 10 দিনের ভিতরেই কিন্তু পড়ে। যদি কোনো শিক্ষার্থী 13 তারিখ থেকে কাউন্ট করো তাহলে কিন্তু হবে না। তুমি যেই তারিখে পণ্যটা বিক্রি করছো, যেই তারিখে লেনদেনটা সংগঠিত হয়েছে ওই তারিখ বাদ দেওয়ার পরের তারিখ থেকে তোমাকে গণতে হবে। তাহলে অবশ্যই এই জায়গায় 2% ছাড় সে আমার কাছে পাবে। তাহলে এই 7,000 টাকার উপর আমি তাকে 2% ছাড় দিব। তাহলে 7 দুগুণে 14, 140 টাকা হচ্ছে বাট্টা। তো 140 টাকা বাট্টা বাদ দিলে আমার থাকবে 6,860 টাকা। 6,860 টাকা, তার মানে আমি তার কাছ থেকে 6,860 টাকা পাবো। আর আমি তাকে বাট্টা প্রদান করছি 140 টাকা। এটা আমার জন্য প্রদত্ত বাট্টা, কারণ আমি তাকে ছাড় দিছি। দেখো তো এই এমসিকিউটা বুঝতে পারছো কিনা? যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারো। এই এমসিকিউটা নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ লিখে দিলাম, পরীক্ষায় আসতে পারে, পরীক্ষায় আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে দ্রুত একটু জানাও। বুঝতে পারছি আমরা সবাই? আমরা সবাই কি বুঝতে পারছি? আমরা সবাই কি বুঝতে পারছি? এই প্রশ্নটা আমরা সবাই কি বুঝতে পারছি? এই প্রশ্নটা আমরা সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, চালান কে প্রস্তুত করে? চালান হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল, উৎস দলিল, মেইন দলিল, একমাত্র দলিল। চালান হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল, উৎস দলিল, মেইন দলিল, একমাত্র দলিল। তাহলে চালান প্রস্তুত করে কে? বিক্রেতা। চালান প্রস্তুত করে কে? বিক্রেতা। কার কাছে হস্তান্তর করে? ক্রেতার কাছে হস্তান্তর করে। লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল বলা হয় কোনটি? খতিয়ানকে। একটা লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে খতিয়ান। একটা লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল কোনটি? খতিয়ান। স্যার 2% হলো কিভাবে? তুমি কি ঘুমাইয়া ঘুমাইয়া ক্লাস করো আপু? তুমি কি ঘুমাইয়া ঘুমাইয়া ক্লাস করো যে 2% কোত্থেকে হলো? 2% আমি কোত্থেকে আনছি একটু আগে কি বুঝাইলাম? এই যে শর্তের এই জায়গায় 2%, যদি সে আমাকে 10 দিনের ভিতরে টাকাটা পরিশোধ করে তাহলে আমি তাকে কয় পার্সেন্ট ছাড় দিব? 2%। এই যে উপরে 2 আছে তাহলে আমি তাকে 2% ছাড় দিব। ঘুমাইয়া ঘুমাইয়া ক্লাস করে। এবার দেখো এই এমসিকিউটা, আবিরের নিকট হতে 10% বাট্টায় 2,700 টাকা পাওয়া গেল, এখানে বাট্টার পরিমাণ কত? দেখো এই জায়গায় আমাদেরকে বুঝতে হবে প্রিয় শিক্ষার্থীরা, এই যে আবিরের নিকট থেকে 10% বাট্টায় আমি 2,700 টাকা পাইছি, তার মানে এই 2,700 টাকার মধ্যে কিন্তু বাট্টার টাকাটা নাই।
এই 2700 টাকার মধ্যে কিন্তু বাট্টার টাকাটা নাই, অর্থাৎ বাট্টার টাকাটা বাদ দেওয়ার পরেই কিন্তু এইটা। তো তারা আবার বলছে তাহলে বাট্টার টাকাটা কত, এই জায়গায় বাট্টার টাকাটা কি করা আছে, হাইড করা আছে। তাহলে তুমি কিভাবে বাইর করবা, এই যে এটাকে 10 দিয়ে গুণ করবা, 90 দ্বারা ভাগ করবা, তাহলেই তুমি বাট্টার টাকাটা পেয়ে যাবা। তার মানে বাট্টা কয় টাকা, 300 টাকা। বাট্টা কয় টাকা, 300 টাকা। কেন, এই জায়গায় বলছে, এই যে দেখো 10% বাট্টা বাদে, বাদে বলছে না, এই যে দেখো 10% বাট্টা বাদে, অর্থাৎ এই মূল টাকাটার ভিতরে বাট্টার টাকাটা নাই। কিভাবে বুঝলা, এই যে দেখো আবিরের নিকট হতে 10% বাট্টায়, মানে তাকে 10% বাট্টা দেওয়ার পর তার কাছ থেকে 2700 টাকা আমি পাইছি। তাহলে এই যে পার্সেন্ট মানে কি, 100, অর্থাৎ 100 হচ্ছে আসল। এই 100 থেকে বাট্টা বাদ দেওয়া আছে কয় টাকা, 10 টাকা। তাহলে 100 থেকে 10 বাদ দাও, থাকবে কত, 90 টাকা। তাই তুমি 90 দিয়ে গুণ করবা। এবার আসো, যদি এটা 5% হইতো তাহলে কি করতে জানো, 5 দিয়ে গুণ করবা, 95 দিয়ে ভাগ করতাম। যদি 3% হইতো 3 দিয়ে গুণ করতাম, 97 দিয়ে ভাগ করতাম। যদি 2% হইতো 2 দিয়ে গুণ দিতাম, 98 দিয়ে ভাগ করতাম। এবার বুঝতে পারছো, মূল টাকার ভিতরে, মূল টাকার ভিতরে যদি বাট্টার টাকাটা দেওয়া না থাকে তাহলে বাট্টার টাকাটা বাহির করব কিভাবে, এইভাবে। আরেকটা টেকনিক আমি তোমাদেরকে বলে দেই, অর্থাৎ মূল টাকার আগে যদি পার্সেন্ট থাকে বাট্টার, তাহলে ধরবা এই টাকাটার ভিতরে বাট্টার টাকাটা নাই, বাট্টার টাকা বাদ দেওয়ার পরে এই টাকাটা দেওয়া। তাহলে তোমাকে এইভাবে করতে হবে। বুঝতে পারছো কিনা বলো, বলো তো বুঝতে পারছো কিনা। বুঝিনি, বুঝিনি, বুঝিনি। একজন বলছে বুঝিনি, আচ্ছা আপনি কি বুঝেন নাই বলেন। এই জায়গায় বলছে আবিরের নিকট হতে 10% বাট্টায় 2700 টাকা পাওয়া গেল। তার মানে আবিরের কাছ থেকে আমি যেই টাকাটা পাইছি এটা বাট্টা বাদ দেওয়ার পর, এই যে 2700 টাকা, এই টাকাটার ভিতরে বাট্টার টাকাটা নাই। তাহলে বাট্টার টাকাটা কত, এটা বাহির করতে গেলে আমাকে কি করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে, 90 দিয়ে ভাগ করতে হবে। কেন, ওই যে 10% বলছে, এই পার্সেন্ট মানে হচ্ছে 100, অর্থাৎ 100 টাকার ভিতরে বাট্টা 10 টাকা বাদ দেওয়া আছে। তাহলে সুতরাং 2700 টাকার মধ্যে বাট্টা কত টাকা বাদ দেওয়া আছে, 300 টাকা বাদ দেওয়া আছে। বলেন বুঝতে পারছেন কিনা। একজন লেখছে বুঝিনি, কি বুঝে না হে নিজে জানে না, কি বুঝে নাই সেটা কিন্তু আর লিখে নাই। বলেন এখন কি বুঝতে পারছেন, এখন কি বুঝতে পারছেন, একটু বলবেন এখন কি বুঝতে পারছেন। যে আপু বুঝেন নাই আপনি এখন আমাকে বলেন, আপনি কি বুঝতে পারছেন। যে আপু বুঝেন না এখন কি বুঝতে পারছেন আমাকে জানান। যে আপুটা বুঝেন না আপনি কি এখন বুঝতে পারছেন। অর্থাৎ আমি আরো একটা সহজ কথা বলে দিয়েছি, যে মূল টাকার পূর্বে যদি পার্সেন্ট দেওয়া থাকে তাহলে বুঝবেন এই মূল টাকার ভিতরে বাট্টার টাকাটা না নাই, এটাকে হাইড করে রাখছে। আপনি আলাদাভাবে বাট্টার টাকাটা বাহির করে নিতে হবে, আলাদাভাবে বাট্টার টাকাটা কি করতে হবে, বাহির করে নিতে হবে। দুতরফা দাখিলা পদ্ধতির উদ্ভব কোন দেশে, ইতালি। কোথায়, ইতালিতে। এটা আমরা সবাই জানি। দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তি কাল কোনটি, 1494। ডেবিট ক্রেডিট শব্দটি কোন শব্দ থেকে আসছে, ল্যাটিন শব্দ। কোন শব্দ, ল্যাটিন শব্দ। ডেবিট ক্রেডিট শব্দ দুইটা কোন শব্দ থেকে আসছে, ল্যাটিন শব্দ থেকে আসছে। সাধারণত নিচের কোনটি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, সাধারণত নিচের কোন হিসাবের সেটটা ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে, এই যে সম্পদ, উত্তোলন আর খরচ। সম্পদ ডেবিট, উত্তোলন ডেবিট, খরচ ডেবিট। তার মানে এই তিনটা জিনিস, সম্পদ, উত্তোলন এবং খরচ, এই তিনটা জিনিস ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। বলেন তো বুঝতে পারছেন কিনা, বলেন তো বুঝতে পারছেন কিনা, বলেন তো বুঝতে পারছেন কিনা। আরে বাপরে, এক একজন হাসির রিয়েক্ট দিচ্ছে, হাসতে হাসতে তার পেট ব্যথা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে হ্যাঁ তাকে তেলাপোকায় সে কেতুকুতু দিচ্ছে, এর জন্য সে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে। এবার দেখেন সাধারণত নিচের কোন হিসাবগুলো মানে সেটটা এই জায়গায় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে, সম্পদ, হ্যাঁ, উত্তোলন, খরচ। দেখেন আয় ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে, মূলধন ক্রেডিট উদ্বৃত্ত, সম্পদ আবার ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, তাহলে হবে না। দায় ক্রেডিট, মূলধন ক্রেডিট, ব্যয় আবার ডেবিট, এই জায়গায় তিনটাই ডেবিট, সম্পদ ডেবিট, উত্তোলন ডেবিট, খরচ মানে ব্যয় ডেবিট। বিক্রয় এটা ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে কারণ এটা আয়, উত্তোলন ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, বাট্টা ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। তাহলে এই জায়গায় একমাত্র সঠিক কিন্তু এটাই।
ব্যাংক বিবরণী ডেবিট উদ্বৃত্ত কি প্রকাশ করে? ব্যাংক বিবরণী ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে ব্যাংক জমা অতিরিক্ত। ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত মানে হচ্ছে ব্যাংকের হিসাব অনুযায়ী ব্যাংকের টাকাটা আমার কাছে আছে, তার মানে এটা ব্যাংক জমা অতিরিক্ত। এটা ব্যাংক সমন্বয়ের অধ্যায়ের এমসিকিউ একটা, তো এটা তুমি ব্যাংক সমন্বয়ের অধ্যায়টা করলে আরো ভালোভাবে বুঝতে পারবা। কেমন? আচ্ছা হাসি এবার একটু থামান, থামাই আমরা একটু পরে আসি। এবার দেখেন এটা আপনারা বলেন, একটু আগে যেটা আলোচনা করছে ওইটা, ওই যে আপু বলছে ভাইয়া আমি তো ওইটা বুঝি নাই, তাহলে এখন দেখেন একটু আগে একজন আপু বলছে না যে ওইটা আমি বুঝি নেই, ওইটা কোনটা? ওই যে এমসিকিউটা। কোন এমসিকিউটা? ওই যে বাট্টা বাদ দেওয়া ছিল ওইটা। ওই যে কোনটা? মূল টাকার আগে যে বাট্টার পার্সেন্ট ছিল সেটা। তাহলে দেখেন তো সেম রাজু উত্তরা মডেল কলেজ ঢাকা, এই জায়গায় একটা সেম এমসিকিউ আসছে। এই যে দেখেন 10% বাট্টায় রবিনের নিকট হতে পাওয়া গেল 9,000 টাকা, অর্থাৎ 10% বাট্টায় আমি রবিনের নিকট থেকে 9,000 টাকা পাইছি। দেখছেন 9 লেস বাইরে হয়ে গেছে। আচ্ছা এবার তার মানে ধরে নিবেন এই মূল টাকার ভিতরে বাট্টার টাকা কিন্তু দেওয়া নাই, আছে? বলেন নাই। তাহলে আমাকে আলাদা বাইর করতে হবে। তাহলে কত দিয়ে গুণ দিব? 10 ভাগ দিব কত দ্বারা? 90। তাহলে আসবে কত? 1000। তার মানে এই জায়গায় বাট্টা হচ্ছে 1000 টাকা। বাট্টা হচ্ছে কয় টাকা বলেন তো? 1000 টাকা। বাট্টা হচ্ছে কত? 1000 টাকা। কারণ এই যে দেখেন মূল টাকার পূর্বে বাট্টার পার্সেন্টটা দেওয়া, তার মানে এই মূল টাকার ভিতরে বাট্টার টাকাটা দেওয়া নাই, এটা হাইড করা আছে। কি করা আছে? হাইড করা আছে। বলেন বুঝতে পারছেন কিনা? ভাই ঘুমের থেকে উঠে আবার কেউ বলবেন যে বুঝেন নাই, এরকম কেউ আছেন? তাহলে ঘুমের থেকে উঠে ফেলেন। এরকম কেউ আছেন যে ঘুম থেকে উঠে আবার নিয়ে বলেন যে স্যার এটা বুঝিনি? দেখেন ধারে পণ্য বিক্রয়ের হিসাব সমীকরণের কোন উপাদানকে প্রভাবিত করবে, এইটা যদি আমি না পারি তাহলে হিসাব বিজ্ঞান নিয়ে পড়াটা হবে আমার সবচেয়ে বড় বোকামি। এই প্রশ্নটাকে যদি আমি হিরো আলমকে জিজ্ঞেস করি সেও কিন্তু পারবে। হ্যাঁ, যে ধারে পণ্য বিক্রয়ের জন্য, ধারে পণ্য বিক্রয়ের জন্য এটা হিসাব সমীকরণের কোন উপাদানকে প্রভাবিত করবে, এটা হিরো আলম পর্যন্ত পারবে। হ্যাঁ, কারণ এটা এত সহজ। এই যে দেখেন আপনি ধারে পণ্য বিক্রয় করছেন, টাকা কিন্তু পান নাই, পাবেন তাই না? আমরা কার কাছে পাবো? দেনাদারের কাছে পাবো। তাহলে আমরা লিখতেই পারি দেনাদার হিসাব ডেবিট। এবার আমি বিক্রয় করছি, তাহলে আমি লিখব বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা এই যে দেনাদার, এটা আমার জন্য কি? সম্পদ, বৃদ্ধি পাইছে। বিক্রয় করছি, আয় হইছে। আয় হইলে মালিকানা সত্ত্ব কি পায়? বৃদ্ধি পায়। আয় হইলে মালিকানা সত্ত্ব কি পায়? বৃদ্ধি পায়। তাহলে অবশ্যই এ এবং উ ই উপাদানকে প্রভাবিত করছে। বলেন বুঝতে পারছেন কিনা? এবার আসেন এই অঙ্কটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি। দেখেন অঙ্কটা বলছে মিস্টার আরিফের জানুয়ারির 1 তারিখের হিসাবের উদ্বৃত্ত ছিল হাতে নগদ 1,05,000 টাকা, ব্যাংকে জমা 1,10,000 টাকা, আসবাবপত্র 1,15,000 টাকা, মজুত পণ্য 1,20,000 টাকা, প্রদেয় হিসাব 33,000 টাকা, বকেয়া বেতন 18,000 টাকা। বলছে জানুয়ারির 1 তারিখে মিস্টার আবিরের মোট সম্পদ কয় টাকা? মোট সম্পদ বলছে তো, তাহলে সবগুলো সম্পদের এন্ট্রি আমরা কি করে দিব? যোগ করে দিব। তাহলে এই যে দেখেন নগদ কত? 1,05,000। আচ্ছা ব্যাংকে জমা 1,10,000, আসবাবপত্র 1,15,000, মজুত পণ্য 1,20,000। বাস এই সবগুলো আমার জন্য সম্পদ। তাহলে কত হলো? 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ। আচ্ছা 4 লক্ষ তো ফিক্সড। আচ্ছা 20,000, 15,000, 35,000, 45, 50, তার মানে 4,50,000 টাকা হচ্ছে তার সম্পদ। 4,50,000 টাকা হচ্ছে তার সম্পদ। বলো 4,50,000 টাকা হচ্ছে তার সম্পদ। 4,50,000 টাকা হচ্ছে কি তার সম্পদ? বলো তো বুঝতে পারছো কিনা? 4,50,000 টাকা হচ্ছে তার সম্পদ। দেখো বুঝতে পারছো কিনা? সবাই বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন?
আসে। তারপরে সেম উদ্দীপক বলছে আর আরিফের প্রারম্ভিক মূলধন কয় টাকা। আচ্ছা, প্রারম্ভিক মূলধন বাইর করার সূত্রটা কি? এই জায়গায় সূত্রের সাহায্যে বাইর করতে হবে। কেন? এই জায়গায় উদ্বৃত্ত দেওয়া আছে। যদি 1 তারিখে উদ্বৃত্ত দেওয়া থাকে আর ওই অঙ্কটাতে যদি আমাকে প্রারম্ভিক মূলধন বাহির করতে বলে, তাহলে প্রারম্ভিক মূলধন বাইর করার যে আমাদের সূত্রটা আছে ওই সূত্রটা আমরা প্রয়োগ করব। কোন সূত্রটা? এই যে দেখেন, প্রারম্ভিক মূলধন বাইর করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তাহলে একটু আগে সম্পদ তো আমি বাহির করছি 4,50,000, তার থেকে আমি বাদ দিব দায় 33,000 আর 18,000, তাহলে কত হলো? 40 এলো, হ্যাঁ 51,000। তার মানে আমার দায় হচ্ছে 51,000। এই দুইটা বিয়োগ করে দেন, তাহলে আমার হবে 3,99,000। তার মানে প্রারম্ভিক মূলধন কত টাকা? 3,99,000 টাকা। প্রারম্ভিক মূলধন কত টাকা? 3,99,000 টাকা। বলুন তো বুঝতে পারছেন কিনা? প্রারম্ভিক মূলধন কত? 3,99,000 টাকা। হিসাবের প্রাথমিক বই কোনটি? জাবেদা। জাবেদা কি হিসাবের প্রাথমিক বই বলে? জাবেদা কি হিসাবের কি বই বলে? প্রাথমিক বই বলে, তাই না? আচ্ছা, হিসাব বিজ্ঞানের প্রবেশদ্বার কোনটি? জাবেদা। হিসাব বিজ্ঞানের প্রবেশদ্বার কোনটি? জাবেদা। আচ্ছা, এবার দেখেন, ওই যে ব্যাট নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে এবং আমি বলেছিলাম যে ব্যাট থেকে কিন্তু একটা এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। দেখো এই যে চলে আসছে, ব্যাট সহ পণ্য ক্রয় 69,000 টাকা। এই যে ব্যাট সহ পণ্য ক্রয় করছে 69,000 টাকা। ব্যাটার হার কয় পার্সেন্ট? 15%। এই যে দেখো, এবার তার মানে এই টাকাটার ভিতরেই কিন্তু ব্যাটের টাকাটা অন্তর্ভুক্ত আছে। তাহলে কিভাবে বাইর করব? এটাকে আমি 15 দিয়ে গুণ করব, তারপরে কত দিয়ে ভাগ করব? 115 দ্বারা ভাগ করব, তাহলেই কিন্তু আমরা ব্যাটের টাকাটা পেয়ে যাব। তাহলে ব্যাটের টাকা কত? 9,000 টাকা। কয় হাজার টাকা? 9,000 টাকা। তার মানে ব্যাট সহ পণ্য ক্রয় করা হলে ব্যাটের পরিমাণ কত? ব্যাটের পরিমাণ হচ্ছে 9,000 টাকা। কয় হাজার টাকা বলো তো? 9,000 টাকা। বুঝতে পারছি আমরা সবাই? সবাই কি বুঝতে পারছি? সবাইকে বুঝতে পারছি? ব্যাট সহ বলছে, তার মানে এই টাকাটার ভিতরেই ব্যাটের টাকাটা অন্তর্ভুক্ত আছে। এই টাকাটার ভিতরেই কিন্তু ব্যাটের টাকাটা অন্তর্ভুক্ত আছে। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? ওকে, এবার আসো, প্রাপ্য হিসাবের টাকা দ্রুত আদায়ের জন্য বার্তা ধার্য করা হয়, তাকে কোন বার্তা বলে? প্রাপ্য হিসাব বলছে না, তাহলে প্রাপ্য হিসাব মানে হচ্ছে দেনাদার। আচ্ছা, দেনাদারের কাছ থেকে টাকা দ্রুত আদায় করার জন্য আমরা তাকে যদি কোনো ছাড় দেই, হ্যাঁ আমরা যদি তাকে কোনো ছাড় দেই, তাহলে এটা হবে প্রদত্ত বার্তা। কি বার্তা? প্রদত্ত বার্তা। এই যে প্রদত্ত বার্তা, এটা কি বার্তা হবে? প্রদত্ত বার্তা। আমরা তাকে ছাড় দিয়েছি, তার মানে এটা প্রদত্ত বার্তা। কি বার্তা? প্রদত্ত বার্তা। এটা আমাদের জন্য ব্যয়, অর্থাৎ এটা নগদ বার্তা। আচ্ছা, এবার আসো, এই জায়গায় শর্ত নিয়ে আরেকটা এমসিকিউ আমরা পেয়েছি, এটা আমরা একটু মনোযোগ সহকারে সমাধান করার চেষ্টা করি। রহমান ব্রাদার্সের নিকট 2/10 নিট 30 শর্তে 40,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে। আচ্ছা, তার মানে এই যে 2/10 আর নিট 30, এটার মিনিংটা আবার বলতেছি। নিট 30 মানে এই যে আমি যে রহমানের নিকট থেকে পণ্য ক্রয় করছি 40,000 টাকা, তাকে 30 দিনের ভিতরে এই টাকা পরিশোধ করতে হবে হবে হবে। আর আমি যদি তাকে 10 দিনের ভিতরে দিয়ে দিতে পারি, তাহলে সে আমাকে আরো 2% কি দিবে? বার্তা দিবে। আর এই 2% বার্তা কিন্তু আমার জন্য হবে এটা নগদ বার্তা। কি বার্তা? নগদ বার্তা। তাহলে এই যে দেখো, 10 দিনের ভিতরে মূল্য পরিশোধ করলে 800 টাকা বার্তা পাওয়া যাবে। হ্যাঁ সঠিক। কিভাবে? এই যে এই 40,000 টাকার উপরে তুমি 2% ধরো, তাহলে 40,000 টাকার 2% মানে কয় টাকা? 800 টাকা। অর্থাৎ 10 দিনের ভিতরে মূল্য পরিশোধ করলে 800 টাকা বার্তা পাওয়া যায়, এটা সঠিক। 2 দিনের ভিতরে মূল্য পরিশোধ করলে 4,000 টাকা। 2 দিন পাইলো কই থেকে? কেন তো 2 দিন নাই। 2 তো মানে বার্তা, 2 দিন না, দিন হচ্ছে 30 আর 10। 30 দিনের ভিতরে অবশ্যই মূল্য পরিশোধ করতে হবে। জি সঠিক, 30 দিনের ভিতরে অবশ্যই মূল্য পরিশোধ করতে হবে। তার মানে 1 আর 3 সঠিক, 1 আর 3 সঠিক।
1 আর 3 সঠিক, 1 আর 3 সঠিক। বলো তো বুঝতে পারছো কিনা? 1 আর 3 সঠিক, বলো তো বুঝতে পারছো কিনা? এবার আসো, কোন দলিলের উপরে ভিত্তি করে বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয়? বলো। চালানের উপরে ভিত্তি করে। কার উপরে ভিত্তি করে? চালানের উপরে ভিত্তি করে ক্রেতা ক্রয় জাবেদা প্রস্তুত করে, বিক্রেতা বিক্রয় জাবেদা প্রস্তুত করে। আবারও বলতেছি, চালানের উপরে ভিত্তি করে ক্রেতা ক্রয় জাবেদা প্রস্তুত করে, বিক্রেতা বিক্রয় জাবেদা প্রস্তুত করে। বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? বিক্রয় ফেরত ক্রেডিট নোট, আর ক্রয় ফেরতের জন্য ডেবিট নোট। বিক্রয় ফেরত লেনদেনগুলো লিপিবদ্ধ করার জন্য আমরা কোনটা প্রস্তুত করি? ক্রেডিট নোট। আর ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার সময় আমরা যেটা প্রস্তুত করি সেটা হচ্ছে ডেবিট নোট। আচ্ছা, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলে কোন হিসাবটি ডেবিট করা হবে? ক্রয় হিসাব। বিক্রয়ের উদ্দেশ্যে বলছি, বিক্রয়ের উদ্দেশ্যে, তার মানে এটা আমার জন্য সম্পদ না, এটা আমার জন্য পণ্য হয়ে যায়। এবার এটা তোমরা করবা, ব্যাট সহ পণ্য বিক্রয় 59,000 টাকা, তার মানে এই টাকাটার ভিতরে ব্যাটের টাকাটা আছে। এবার বিক্রয় ফেরত 1500, তাহলে ফেরত থাকলে সেটা আগে বাদ দিতে হবে, তাহলে হবে কত? 57,500 টাকা। এবার এটাকে 15 দিয়ে গুণ 115 দ্বারা ভাগ করতে হবে। তাহলে বলো তো কয় টাকা আসে? তাহলে বলো তো কয় টাকা আসে? 7,500 টাকা, নাকি? দেখো তো 7,500 টাকা কিনা। অর্থাৎ ব্যাট সহ পণ্য বিক্রয় 59,000 টাকা, এই জায়গায় বিক্রয় ফেরত আছে 1500 টাকা। তাহলে বিক্রয় ব্যাটের পরিমাণ কত টাকা? বিক্রয় ব্যাটের পরিমাণ মনে হয় 7,500 টাকা। দেখো ঠিক আছে কিনা। অর্থাৎ যেহেতু এই জায়গায় ফেরত আছে, আগে ফেরতটা বাদ দিয়ে নিতে হবে। বাদ দেওয়ার পরে যেই টাকাটা থাকবে ওই টাকাটার উপরে তুমি ভ্যাটটা ধার্য করবা। তুমি যদি এই 59,000 টাকার উপরে ভ্যাটটা ধার্য করো তাহলে কিন্তু হবে না, কারণ ব্যাট সবসময় নিট টাকাটার উপরে ধার্য করতে হয়। ব্যাট সবসময় নিট টাকার উপরে ধার্য করতে হয়। কোন টাকার উপরে ধার্য করতে হয়? নিট টাকার উপরে ধার্য করতে হয়। এবার আসো, বিক্রেতার নিকট ব্যাট কি? দেখছো ওই যে ব্যাটের সাথে 4টা পক্ষ জড়িত থাকে, আমি পড়াইছিলাম, মনে আছে? দেখো, ক্রেতা, তার জন্য এটা সম্ভাব্য সম্পদ। বিক্রেতা, বিক্রেতার নিকট ব্যাট হচ্ছে দায়। আমাদের সরকার সাহেব, তার জন্য আয়। ভোক্তা, যিনি পণ্যটা ভোগ করেন, তার জন্য ব্যাট হচ্ছে ব্যয়। তাহলে এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। না না, ডেবিট নোট ক্রেডিট নোট এগুলো সৃজনশীল আসে না, এগুলো শুধু এমসিকিউতে থাকবে। তাহলে বিক্রেতার নিকট ব্যাট হচ্ছে কি? দায়। বিক্রেতার নিকট ব্যাট হচ্ছে কি? দায়। বিক্রেতার নিকট ব্যাট হচ্ছে কি? দায়। নগদান বইয়ের কন্ট্রাইন্টি কোনগুলো? আমরা 2 দিন আগেই তো এটা আলোচনা পড়ছি। বলো, কন্ট্রাইন্টি হচ্ছে ওই লেনদেনটা যেই লেনদেনটা একই সঙ্গে দুইটা জিনিসকে প্রভাবিত করবে, নগদ টাকা এবং ব্যাংক জিনিসটাকে। তাহলে এই যে দেখো, ব্যবসার টাকা ব্যাংকে জমা দিল, এটা কন্ট্রাইন্টি। অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, এটাও কিন্তু কন্ট্রাইন্টি। আচ্ছা, এই জায়গায় তো লেখা আছে ব্যাংকে জমা দিল, তাহলে এটা কেন হইলো না? কারণ কোনো পক্ষের নিকট থেকে চেক পেয়ে সঙ্গে সঙ্গে তা ব্যাংকে জমা দিলে এগুলো কন্ট্রাইন্টি হয় না, এটা কন্ট্রাইন্টি হবে না, এটা কন্ট্রাইন্টি হবে না। একজন প্রশ্ন, স্যার ভাট্টার প্রশ্নে ভাট কি লিখছে? বিটর। স্যার বিত্তের প্রশ্নে আমার সমস্যা আছে, আরেকটু বুঝাই দেন। 15 কেন ধরা হলো? মানে আপনি কি প্রশ্ন করছেন? এই প্রশ্ন পড়ার পরে আমি মনে হয় যে আমি 5 মিনিটের জন্য পাবনা কারাগারে, হ্যাঁ পাগলা কারাগারে চলে গেছি। হ্যাঁ, আমি নিজে বুঝতেছি না যে হ্যাঁ কি প্রশ্ন করছে। মারোয়া, হ্যাঁ আচ্ছা। বিক্রেতার নিকট ভ্যাট কি আপনি প্রশ্ন করছেন যে 15 কোথা থেকে আসছে। তার মানে আপনি এমন একজন শিক্ষার্থী যে নিশ্চয়ই আপনি আমাদের বুধবারের ক্লাসটা মিস করছিলেন, লাস্ট ক্লাসটা। ওই জায়গায় আমি বলেছিলাম ব্যাটের হার কয় পার্সেন্ট? 15%। দেওয়া থাকলেও 15%, দেওয়া না থাকলেও 15%, দেওয়া থাকলেও 15%, দেওয়া না থাকলেও কত পার্সেন্ট? 15%। তাহলে এই জায়গায় তোমাকে ধরে নিতে হবে 15%। অর্থাৎ এই যে 59,000 টাকা, এই টাকা থেকে আগে ফেরতটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যে 57,500 টাকা আসবে, এই যে 15 দিয়ে গুণ দিতে হবে। কেন? ওই যে 15%, এরপরে ভাগ করব কত দিয়ে? 115 দিয়ে। অর্থাৎ হার দেওয়া না থাকলেও কত ধরতে হবে? ব্যাটের হার
15%। ব্যাটের হার কত ধরতে হবে? 15%। খুচরা নগদান বই কি? বহুগোড়া একটা নগদান বই। খুচরা নগদান বই হচ্ছে বহুগোড়া একটা নগদান বই। জি, যে আপু আপনি প্রশ্ন করছিলেন, আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, খুচরা নগদান বই হচ্ছে বহুগোড়া একটা নগদান বই। খুচরা নগদান বই হচ্ছে বহুগোড়া একটা নগদান বই। দেখেন এই জায়গায় আরো একটা অঙ্ক, একটি দ্রব্যের তালিকা বিক্রয় মূল্য 20,000 টাকা, বিক্রয় মূল্যের উপরে কারবারি বাট্টা 10%, নগদ বাট্টা 5% হলে প্রাপ্য হিসাবের পরিমাণ কয় টাকা? আচ্ছা, প্রাপ্য হিসাবের পরিমাণ কয় টাকা বাহির করতে বলছে। আচ্ছা, এই জায়গায় প্রাপ্য হিসাবের পরিমাণটা বাহির করতে বলছি। দেখো, আমি বিক্রয় করছি 20,000 টাকা, এবার বিক্রয়ের সময় আমি কারবারি বাট্টা ছিল 10%, এটা বাদ দিতে হবে আমাকে। তাহলে 20,000 টাকার 10% মানে 2,000 টাকা, বাদ দিলে কত থাকবে? 18,000 টাকা। তার মানে এই 18,000 টাকা হচ্ছে আমার জন্য প্রাপ্য হিসাব। তার মানে এই জায়গায় উত্তর হবে কত? 18,000 টাকা। হাসনাত, হাসনাত বাংলা পারে না, ইংলিশ মারে, তোমার সমস্যা কি? তুমি কি টিচার? সমস্যা হইলে সেটা আমার হবে, এটা আমি বলবো। তুমি কে? তুমি বলার আবার কে? তুমি বলার আবার কে ভাই? তোমার কি আমি দায়িত্ব দিছি বলার জন্য? সেটা আগে উত্তর দাও। তোমাকে কি আমি দায়িত্ব দিছি? সেটার আগে উত্তর দাও। বাংলা পারে না ইংলিশ মারায়, ইংলিশ পারে না বাংলা মারায়, সেটা আমি বুঝবো, আমি পড়াই। সমস্যা হইলে আমার হবে, সেটা আমি ফেস করব, আবার আমি সমাধান করব। কথা বললে আমি বলবো, ধমক দিলে আমি বলবো, ভালোটা বললে আমি বলবো, খারাপটা বললে আমি বলবো। তুমি কে ভাই? তুমি কি ছাত্রলীগ, নাকি ছাত্রদল, নাকি ছাত্র শিবির, কোনটা? নাকি খেলাফতে মজলিস? তোমার কিন্তু দায়িত্ব দেওয়া হয় নাই, তাই তুমি চুপ থাকো। ঠিক আছে, তুমি চুপ থাকো। নেক্সট টাইম এইরকম কারো কমেন্টের উপরে আরেকজন কমেন্ট করবেন তো মনে রাখবেন আয়না ঘরে আপনি যাবেন, অর্থাৎ আপনাকে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করা হবে, সর্বনিম্ন 1 সপ্তাহ। এবার আপনার অপরাধ ভেদে আপনাকে 1 মাস 2 মাসের জন্য গ্রুপ থেকে সাসপেন্ড করে দিতে পারি। এরপরে আপনি যদি চিল্লান, হ্যাঁ আপনারা টাকা নিয়ে আমাকে ক্লাস করতে দেন না, কিন্তু আপনার অপরাধ যে আছে সেটা কি আপনি জানেন? অপরাধের জন্য আপনাকে সাসপেন্ড করা হবে। শুধু আপনাকে না, সবাইকে বলতেছি, কেউ অপরাধ করলে সাসপেন্ড করা হবে, এটা একটু খেয়াল রাখবেন প্লিজ, দয়া করে। হ্যাঁ, এ জায়গায় মস্করা করার জন্য আসিনি আমরা, অন্যান্য গ্রুপের মতন টিচারদের মতন মস্করা করি না আমরা। হ্যাঁ, ঢং করে পড়াই না, ফালসলামি করি না, কোনো টিচারকে অসম্মান করি না। ইদানিং অনেক টিচার আছে, আরে আমরা যখন অনলাইনে ক্লাস করাই তখন ওই টিচাররাই আমাদের স্টুডেন্ট। এখন যারা পড়ায় নতুন নতুন, আমরা অনেক আগে থেকে অনলাইনে পড়াই, অফলাইনে পড়াই, কথা কি বুঝতে পারছেন? তো অনেক অনেক পোলাপাইন এখন অনলাইনে ক্লাস করায়, দেখবেন অনেকে ক্লাস করায় তাদের, হ্যাঁ দেখবেন যে খুব তাফালিং করে। তো তাফালিং যারা করে তারা বেশি দিন টিকে না, খেয়াল করেন। স্যার নগদ বাট্টার পার্সেন্ট বাদ হলো না কেন, প্রশ্ন করছেন একজনে। ভাই এই জায়গায় তো বলে না, এই যে আমরা প্রাপ্য হিসাবের কাছ থেকে কত টাকা পাইছি, কত টাকা আমরা প্রাপ্য হিসাবের কাছ থেকে পাইছি, এটা কিন্তু এই জায়গায় বলা হয় নাই। এই জায়গায় বলছে যে প্রাপ্য হিসাবের পরিমাণ কয় টাকা, অর্থাৎ তুমি যে বিক্রয় করছো। প্রশ্নে কোনো ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে, সেটা তো আমি দেখবো, আপনারা কমেন্ট করে যাবেন, আমি আপনাদের সাথে রাগ করব, আপনাদের সাথে ধমক দিয়ে কথা বলবো, আবার আপনাদেরকে আমি বারবার বুঝাই দিব, কারণ আপনারা আমার স্টুডেন্ট, আপনাদের ভালো রেজাল্ট করার একটা দায়িত্ব আমার উপরে আছে। তাই আমি যত বেশি পারি বুঝাবো, আমি যত বেশি পারি আপনাকে শাসন করব। শাসন না করলে আপনি শিখবেনটা কি? মেইন জিনিসটা হচ্ছে শাসন। এই শাসন জিনিসটা উঠে যাচ্ছে বিদায় তো আজকে স্টুডেন্টরা টিচারদেরকে সম্মান করতে পারে না। ওই যে আমি নিজে একজন টিচার হিসাবে আইসা প্রথমে গান দিয়ে শুরু করলাম ক্লাসটা, আমি একটু ঢং করে ক্লাসটা শুরু করলাম, আমি আপনার সাথে একটা রং ঢং শুরু করে দিলাম, তাহলে আপনিও তো আমার সাথে সেটা করবেন। তাই আমরা সেটা করি না, কারণ আমরা সিনিয়র টিচার, আমরা জানি স্টুডেন্টকে কিভাবে সম্মান দিতে হয়, কিভাবে শাসন করতে হয়, এবং তাদের ভালো রেজাল্টের জন্য কতটুকু
পরিমাণ পরিশ্রম করতে হয়, এটা আমরা খুব ভালো করে জানি। তাই যা করা লাগবে সেটা আমরা করব। শাসন যদি করা লাগে করবো, সেটা আপনি হাসি মুখে মেনে নেবেন, তাহলে আপনার জন্য মঙ্গল। আমি এই যে বললাম আপনার কমেন্টের উপরে একটা রাগ করে কথা, এটা বলবেন যে আপনার মঙ্গলের জন্য করা হয়েছে, আপনার ভালোর জন্য করা হয়েছে। আদর তাকে করা হয়, ভালো তাকে বাসা যায় যার উপরে রাগ করা যায়, অভিমান করা যায়। আমি শাসন করতে পারি আপনাকে, আমি শাসন করব, শাসন করতে হবে, মাইর দিতে হবে, মাইর খাইতে হবে টিচারের। আপনি ভুল করবেন, ওই ভুলের উপর আপনাকে শাসন করতে হবে, তাহলে আপনি নেক্সট টাইম এই ভুলগুলো কোনোদিনও আর করবেন না। আজকে শাসন নাই বিদায় আজকে আমাদের ভিতরে এত উদাসীনতা। যাই হোক, সেই কথাই আমি আর এখন বলবো না। যাই হোক, যেটা জি আপনি নতুন আসছেন, অবশ্যই আমরা বুঝতে পারছি, কোনো সমস্যা নেই, এটাকে মন খারাপ করার কোনো বিষয় না। আপনি অবশ্যই পিছনে রেকর্ডেড ক্লাসগুলো দেখবেন। ওকে, একজনে প্রশ্ন করছেন, এটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন। হ্যাঁ, আচ্ছা, এই জায়গায় প্রশ্নের উত্তরটা ভুল, এটা 18,000 টাকা হবে। এই জায়গায় বলছে প্রাপ্য হিসাবের পরিমাণ কত টাকা, প্রাপ্য হিসাবের পরিমাণ হচ্ছে 18,000 টাকা। আর যদি বলতো যে প্রাপ্য হিসাবের কাছ থেকে আমরা কত টাকা পাইছি, তাহলে সেটা হয়তো 17,100 টাকা। এই জায়গায় কিন্তু বলে নাই যে প্রাপ্য হিসাবের নিকট থেকে কত টাকা পাওয়া গেল, প্রাপ্য হিসাবের নিকট থেকে কত টাকা পাওয়া গেল সেটা কিন্তু এই জায়গায় বলা হয়নি। বলা হয়েছে বলো? না, বলা হয়নি। আচ্ছা, প্রদত্ত বার্তার সঠিক জাবেদা কোনটি? একটু আগে কিন্তু আমি প্রদত্ত বার্তার সঠিক জাবেদাটা আপনাদেরকে লিখে দিছি। এই প্রশ্নটাতে কি বলছে আপনি একটু বোঝেন, যে একটি দ্রব্যের তালিকা মূল্য মানে বিক্রয় মূল্য 20,000 টাকা। আমি একজনের কাছে 20,000 টাকার পণ্য বিক্রয় করছি, এবার তাকে আমি কারবারি বার্তা মঞ্জুর করছি 10%। কারবারি বার্তার কাজ হচ্ছে মূল টাকা থেকে বার্তার টাকাটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে 20,000 টাকার 10% মানে কত? 2,000। এটা বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দিলে থাকবে কত? 18,000 টাকা। তার মানে এই 18,000 টাকা আমি প্রাপ্য হিসাবের কাছে পাবো। ওকে, তো প্রশ্নটা এতটুক পর্যন্তই কিন্তু করছে যে প্রাপ্য হিসাবের পরিমাণ কত, প্রাপ্য হিসাবের পরিমাণ 18,000 টাকা। এটা ভুল তুলছে আর কি। যদি কোশ্চেনটা এভাবে করতো যে প্রাপ্য হিসাবের নিকট থেকে আমি কত টাকা পাইছি, তখন আমি কি করতাম, এই যে এই 18,000 টাকার উপরে আমি 5% ধরতাম, ধরলে 900 টাকা আসতো, সেটা বাদ দিলে আমার থাকতো কত? 17,100 টাকা। অর্থাৎ আমি প্রাপ্য হিসাবের কাছ থেকে কত টাকা পাইছি যদি এই কথাটা বলতো, তাহলে 17,100 টাকা হইতো। আর আমি তাকে বার্তা দিছি কত যদি বলতো, তাহলে আমি তাকে বার্তা দিছি 900 টাকা, এটা হইতো নগদ বার্তা। যদি বলতো যে এই জায়গায় নগদ বার্তা কত, তাহলে সেটা হয়তো 900 টাকা। আগে কোশ্চেনটা বুঝতে হবে, কোশ্চেনটা কি বলছে সেটা আগে বুঝতে হবে। বলেন বুঝতে পারছেন কিনা? এখন কোশ্চেনটা কি বলছে সেটা আগে আমাকে বুঝতে হবে, কোশ্চেনটা কি বলছে সেটা আমাকে আগে বুঝতে হবে। বলেন বুঝতে পারছেন কিনা? বার্তা খরচের জাবেদা কি? বার্তা খরচের জাবেদা হচ্ছে বার্তা খরচ ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। বার্তা খরচ ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, বার্তা খরচ ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ক্রয় জাবেদা লিপিবদ্ধ করা হয় ধারে পণ্য ক্রয়ে। হ্যাঁ, সকল প্রকার ক্রয় না, কিন্তু শুধুমাত্র ধারে পণ্য ক্রয় ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করতে হয়। ধারে পণ্য ক্রয়গুলো ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করতে হবে। নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদা প্রস্তুতের মাধ্যমে কি জানতে পারি আমরা? মোট নগদ প্রাপ্তির পরিমাণ, মোট নগদ প্রদানের পরিমাণ, মোট ব্যাংক জমা অতিরিক্তের পরিমাণ। না, 2 আর 1, এই জায়গায় 2 আর 1 সঠিক। কোন বইকে সকল বইয়ের রাজা বলা হয়? খতিয়ান বইকে। কোন বইকে? খতিয়ান বইকে। হিসাব বিজ্ঞানের স্থায়ী বই কোনটি? খতিয়ান। হিসাব বিজ্ঞানের স্থায়ী বই খতিয়ান। খতিয়ান হিসাব চক্রের কোন কাজটি সম্পন্ন করে? শ্রেণীবিন্যাসকরণ। আমি 3টা কথা বারবার বলছিলাম মনে রাখার জন্য। জাবেদার কাজ হচ্ছে লিপিবদ্ধ করা, খতিয়ানের কাজ হচ্ছে শ্রেণীবিন্যাস করা, রেওয়া মিলের কাজ হচ্ছে সংক্ষিপ্ত করা। তো এই জায়গায় বলছে খতিয়ান হিসাব চক্রের কোন কাজটি করে? শ্রেণীবিন্যাস করে। আচ্ছা, দেখেন এই জায়গায় প্রশ্নটা কি বলছে। জনাব অরণ্য একজন ব্যবসায়ী, তিনি জনাব সুমনের নিকট 40,000 টাকার পণ্য 5% বার্তায় বিক্রি করে। বিক্রি করার পর আমি তার কাছ থেকে নগদে পাইছি 10,000 টাকা এবং 20,000 টাকার একটি চেক পাওয়া গেল। পরবর্তীতে তিনি জনাব সুমনকে 200 টাকা বার্তা প্রদান করে অবশিষ্ট অর্থ নগদে গ্রহণ করেন। ওকে, ভালো কথা, কিন্তু কোশ্চেনটা কি চাইছে? দারে বিক্রয়ের পরিমাণ কত?
আমি জনাব সুমনের কাছে বিক্রি করছি 40,000 টাকা। এবার 5% বাট্টা আছে, এটা কারবারি বাট্টা, এটা বাদ দিয়ে দেন। 40,000 টাকার 5% মানে 2,000, তাহলে বাদ দিলে থাকবে কত? 38,000 টাকা। কয় টাকা? 38,000 টাকা। কয় টাকা থাকবে? 38। এবার এই 38,000 টাকার মধ্যে আমি সুমনের কাছ থেকে নগদে নিছি 10,000, চেকে 20,000, তাহলে আমি সুমনের কাছ থেকে নিয়ে গেছি কত? 30,000 টাকা। তাহলে এখনো আমি সুমনের কাছে কয় টাকা পাবো? 8,000 টাকা। এটা হচ্ছে ধারে বিক্রয়, তার মানে এই 8,000 টাকা হচ্ছে ধারে হয়েছে। এই 8,000 টাকা লেনদেন ধারে সংগঠিত হয়েছে। এই 8,000 টাকার লেনদেনটা ধারে সংগঠিত হয়েছে। দেখেন তো বুঝতে পারছেন কিনা? এই 8,000 টাকার লেনদেনটা ধারে সংগঠিত হয়েছে। এবার সেম জিনিস, বাট্টা প্রদানের ফলে প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে কি প্রভাব ফেলবে? ওই যে 8,000 টাকা সুমনের কাছে আমি যে অবশিষ্ট পাইতাম, এবার ওই টাকাটা আমি সুমনকে 200 টাকা ছাড় দিয়া বাকি টাকাটা আমি তার কাছ থেকে নিছি, তাহলে 7,800 টাকা আমি সুমনের কাছ থেকে নগদে গ্রহণ করছি, আর সুমনকে আমি ছাড় দিছি 200 টাকা। আচ্ছা, যেহেতু আমি সুমনকে ছাড় দিছি, তার মানে আমার সম্পদ হ্রাস পাইছে 200 টাকা, ব্যয় বৃদ্ধি পাইছে 200 টাকা, কারণ বাট্টা, যেহেতু এটা বাট্টা, তার মানে আমার সম্পদ হ্রাস পাইছে 200 টাকা, ব্যয়ও বৃদ্ধি পাইছে 200 টাকা। এবার আমি নগদ বৃদ্ধি পাইছে 7,800, কারণ সুমনের কাছ থেকে 7,800 টাকা পাইছি, আর মালিকানা সত্ত্ব হ্রাস পাইছি 200। বলে কিভাবে? ব্যয় যদি 200 টাকা বাড়ে, তাহলে মালিকানা সত্ত্ব 200 কমবে, তার মানে 2 আর 3 সঠিক, 2 আর 3 সঠিক, 2 আর 3 সঠিক। তাহলে আজকে আমাদের এমসিকিউ এই পর্যন্ত ছিল। আপনারা সবাই এখন একটু মন খুলে একটু কথা বলবেন যে এমসিকিউ গুলো বুঝতে পারছেন কিনা। এ জায়গায় যারা আছেন সবাই এখন আমার সাথে একটু কথা বলবেন যে আজকে যে এমসিকিউ গুলো আমরা আলোচনা করছি এগুলো কি বুঝতে পারছেন? দেখি ক্লাসে কে কে আছেন। আজকে যে এমসিকিউ গুলো আলোচনা করছি এগুলো কি বুঝতে পারছেন? সবাই এখন একটু দ্রুত কমেন্ট করতে হবে। আজকে আমরা যে এমসিকিউ গুলো আলোচনা করছি এগুলো বুঝতে পারছেন? এখন আপনার কাজ হচ্ছে বাসায় প্র্যাকটিস করা। আপনি বাসায় প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ দেখবেন আপনি পারবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ, নাকি পরবর্তী ক্লাসে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের সামনে। আপনারাই হচ্ছেন আমাদের আশা, ভরসা এবং ভালোবাসার জায়গা। আপনাদেরকে আমরা পথ দেখাবো ইনশাল্লাহ। যেই পথে আমরা ভুল করছি সেই পথ আপনাদেরকে দেখাবো না, যেই পথটা সঠিক সেটাই আপনাদেরকে দেখাবো। যেই জায়গায় গেলে ভালো রেজাল্ট করতে পারবেন, যতটুকু পড়লে আপনার রেজাল্ট ভালো হবে, যতটুকু পড়লে আপনার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে আপনি চান্স পাইতে পারবেন, যতটুকু পড়লে আপনার পড়াটা খুব সুন্দরভাবে মাথায় ঢুকবে, যেভাবে পড়লে আপনার জন্য ভালো হবে, যতটুকু করলে আপনার জন্য ভালো হবে, ঠিক ততটুকু আমরা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? কিন্তু একটা কথা দিতে হবে আপনাদেরকে, শেষ পর্যন্ত আপনাদেরকে লেগে থাকতে হবে, শেষ পর্যন্ত আপনাদেরকে লেগে থাকতে হবে। মনে রাখবেন, মেধাবী তারাই, যাদের মেধা আছে তাদেরকে মেধাবী বলে না, কিন্তু মেধাবী তারাই মেধা না থাকা সত্ত্বেও যে পরিশ্রম করে। মেধাবী কিন্তু সেই ব্যক্তি যার মেধা না থাকা সত্ত্বেও সে পরিশ্রম করে নিজেকে ভালো একটা জায়গায় নিয়ে গেছে, সেই প্রকৃতপক্ষে একজন মেধাবী। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার আগামী ক্লাস ইনশাল্লাহ, মঙ্গলবার, তারপর বুধবার। আরো 2টা ক্লাস এই সপ্তাহে বাকি আছে। চেষ্টা করবো একটা অধ্যায়ের ম্যাক্সিমাম কমপ্লিট করে ফেলার জন্য আমরা, তবে তখনই আমি কমপ্লিট করতে পারবো যখন আপনারা সবাই ক্লাসটাতে উপস্থিত থাকবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত। সব সময় আমাদের সাথে থাকবেন, নিউ কমার্স কোচিং সেন্টারের সাথে থাকবেন, আমরাও আপনাদের সাথে আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।